পদ্মা সেতু নির্মাণে যাদের ভিটেমাটি গেছে তারা পাবেন টোলের একাংশ। পুনর্বাসনের পাশাপাশি করা হবে দীর্ঘমেয়াদে কাজের ব্যবস্থা। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর সরকারের প্রাথমিক বিজয় বলছেন নীতি নির্ধারকরা। প্রভাব পড়বে না মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায়। অবশেষে নমনীয় মিল মালিকরা সরকারকে চাল না দেওয়ার ঘোষণা থেকে সরে এসে চুক্তিবদ্ধ হলো প্রায় 400 মিলার। পরিস্থিতি আরো স্বাভাবিক হওয়ার প্রত্যাশা। এবং মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। সংক্রমণ প্রতিরোধে ইতালিতে বড়দিনে কারফিউ। সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতে পদ্মা সেতু প্রকল্পের খবর। যাদের ভিটে মাটিতে নির্মাণ হচ্ছে সেতুর অবকাঠামো, শুধু পুনর্বাসনই নয়, তাদের জন্য দীর্ঘমেয়াদে কাজ করছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। নানামুখী কর্মসংস্থানের পাশাপাশি সেতুর টোল থেকে একটি অংশ বরাদ্দ রাখা হবে তাদের জীবনমান উন্নয়নে। এর মধ্যে তাদের জন্য বরাদ্দকৃত জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। চারদিকে সবুজের সমারোহ, চমৎকার গুছানো একটি এলাকা। দেখে মনে হতে পারে রাজধানীর বেসরকারি কোনো আবাসন প্রকল্প। সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, নদী শাসনের জন্য স্থানীয় যে মানুষদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, ভূমিহীন এরকম 2635টি পরিবারকে ঠাঁই দেওয়া হয়েছে 4টি পুনর্বাসন কেন্দ্রে। 2.5, 5 ও 7.5 কাঠা করে জমি দেয়া হয়েছে তাদের। দেয়া হয়েছে নগদ টাকাও। আসি ভালোই হন, আমরা এই রাস্তাটা পাইয়া খুব সুন্দর আছি। দেখে দেখে কিছু লোকজনের চাকরি বাকরি একটা ব্যবস্থা করে দিত, তো একটু শান্তিতে থাকতে পারতাম। মেশিনটা চালাই খাই, একটা টং দোকান বসাইছি, 2-4 পয়সা কামারি জুগিরে খাই। প্রকল্প এলাকার শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, আছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, পানির পাম্প, সার্বক্ষণিক বিদ্যুৎ, বড় সড়ক সহ নানা সুবিধা। এর মধ্যে শুরু হয়েছে জমির দলিল বুঝিয়ে দেওয়ার কাজও। স্কুল ছিল না, হসপিটাল ছিল না, এলাকার পরিবেশটা একটু অগোছালো ছিল, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পরে আমাদের সম্পূর্ণ পরিবেশটা একটা পরিকল্পিত পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারে আমাদের যা করে দিছে এতে আমরা সবাই সুখে আছি। এইখানকার মানুষদের পদ্মা সেতুতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে বিআরটিসির সাথে একটি চুক্তিও হয়েছে। ভবিষ্যতে সেতুর লাভ থেকে একটি অংশ তাদের জন্য ব্যয় করা হবে। যতদিন প্রজেক্ট চলবে ততদিন আমরা এই কাজগুলো করে যাব, এবং প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখনও আমরা আশা করছি যে একটা সার্টেন টোলের একটা সার্টেন অংশ ক্ষতিগ্রস্ত লোকদের উন্নয়নে ব্যয় করা হবে। প্রকল্প এলাকায় ভূমি ছিল না, কিন্তু বাস করত এমন 835টি পরিবারকে নতুন করে জমি বরাদ্দ দেওয়া হবে। পুনর্বাসনে সুবিধাভোগীদের জীবনযাত্রার মান অনেকটুকুই পাল্টে গেছে। তারা এখন অপেক্ষা আছেন সেতু পুরোদমে চালু হওয়ার। সেতু চালু হলে তাদের কর্মসংস্থান বাড়বে, একই সঙ্গে কেটে যাবে তাদের দুঃখের দিন। এমন স্বপ্ন তাদের চোখে মুখে। এহসান জুয়েল, সময় সংবাদ, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মাওয়া, মুন্সিগঞ্জ। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর সরকারের প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন নীতি নির্ধারকরা। সেই সঙ্গে লক্ষ্যমাত্রা অনুযায়ী বাকি রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নেওয়া হবে। তবে তার আগে প্রথম বহরে আসা 1642 রোহিঙ্গার মন জয়কেই চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অনেকটা হাসি মুখে দল বেঁধে ভাষাঞ্চলে সরকারের নির্ধারিত আবাসে ফিরছেন রোহিঙ্গারা। তাদের এই মনোভাবকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো জুড়ে দেওয়া সত্যের বিপরীতে বাংলাদেশ সরকারের প্রাথমিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। তবে এতে প্রত্যাবাসন প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার শঙ্কা থাকলেও ভাষাঞ্চল আশ্রয়ণ প্রকল্প সংশ্লিষ্টরা তাকে সমস্যা মনে করছেন না। ভাষাঞ্চলকে একটু টেম্পোরারি রিলোকেশন করেছি। যখন রিপ্যাট্রিয়েশন হবে এটা তো ফর্মালি সব জায়গা থেকেই যাবে তারা। ইটস নট দ্যাট এখানে ভাষাঞ্চলে কেউ থাকবে, কক্সবাজারে ওরা চলে যাবে, নট লাইক দ্যাট। 1 লাখের বেশি রোহিঙ্গার জন্য আবাসস্থল গড়ে তোলা হয়েছে এই ভাষাঞ্চলে, কিন্তু রোহিঙ্গা রয়েছে মাত্র 1642 জন। এক্ষেত্রে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন পর্যায়ক্রমে বাকি রোহিঙ্গারাও এই ভাষাঞ্চলে আসবেন।
তবে ভাষাঞ্চরে আসা রোহিঙ্গারা মনে করছেন বাকি রোহিঙ্গাদের এখানে আনতে গেলে আগে তাদের মন জয় করতে হবে, নিশ্চিত করতে হবে ভাষাঞ্চরে আসা রোহিঙ্গাদের উন্নত জীবন। এটারা মানে কি আর যদি সুন্দর বালা বাবু নিরাপদ পাই, শান্তি পাই, ওনারা তো শান্তি পাই হলে মানে আর রাতে সাথে অবশ্যই আইব, তারা যদি শান্তি পাই হলে অবশ্যই আইব। আমাকে ভাষাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কিছুটা কষ্টসাধ্য হয়, রোহিঙ্গাদের খাদ্যসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহে ঘাটতির সংখ্যা থেকে যাচ্ছে। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দাবি পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রথম 3 থেকে 5 দিন আমরা তাদেরকে রান্না করা খাবার খাওয়াবো, এর মাঝে আমরা চুলা এবং এলপিজি গ্যাস বিতরণ করব। অপরদিকে বহুল পরিচিত এনজিও সংস্থাগুলো নানা জটিলতায় এখনো ভাষাঞ্চরমুখী না হলেও ইতিমধ্যে 22টি এনজিও তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। সে সাথে চরে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। যে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ডাক্তার, ওষুধপত্র সহকারে সবকিছু নিয়েই আমরা 20 জনের একটা টিম আছি এখানে। 1 সপ্তাহের জন্য কুক ফুড রেডি আছে, অর্থাৎ প্রতিদিন তাদেরকে 3 বেলা রান্না করা খাবার দেওয়া হবে। নৌবাহিনীর সাথে সমন্বয় সাধন করতো আমাদের কোস্টগার্ড বেজ এবং পূর্বজনের সাথে সমন্বয় করে তাদের নির্দেশনা মোতাবেক নিয়মিত বোট পেট্রোল এবং 24 আওয়ার্স আমাদের লোকম্যান করতেছে। দ্রুততম সময়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি বিদেশি এনজিওগুলো ভাষাঞ্চলে কার্যক্রম শুরু করবে বলে আশা প্রশাসন ও রোহিঙ্গাদের। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। আর মাত্র 2 দিন, মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। আর এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দেশটির নির্দিষ্ট হাসপাতালগুলো। এদিকে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন চলতি সপ্তাহেই 8 লাখ ডোজ ভ্যাকসিন হাতে পাবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রি দেশটির যে কটি হাসপাতালে ফাইজার এবং বায়োএনটেকের করোনার টিকা দেওয়া হবে তার মধ্যে এটি একটি। সাধারণ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগের আগে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা সেরেছেন একাধিক বৈঠক। নির্দিষ্ট মাত্রায় ভ্যাকসিন সংরক্ষণকেই চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। অবশ্যই ভ্যাকসিন সংরক্ষণের জন্য খুব ভালো ধরনের হিমাগার দরকার হবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করছি। এছাড়াও যেসব মেডিকেল যন্ত্র দরকার হবে সেগুলোও প্রস্তুত। এর মধ্যেই ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী অলোক শর্মা জানিয়েছেন চলতি সপ্তাহের মধ্যেই আরো 8 লাখ ভ্যাকসিন পাবে যুক্তরাজ্য। তবে সকল নাগরিকের জন্য ভ্যাকসিন পেতে আরো অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। আমরা প্রত্যাশা করি 2020 সালেই 1 কোটি ভ্যাকসিন প্রয়োগ সম্ভব হবে, তবে এটা নির্ভর করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপর। আমরা 2 কোটি মানুষের জন্য 4 কোটি ভ্যাকসিনের অর্ডার করেছি। এদিকে বুধবার যুক্তরাজ্য সরকার অনুমোদন দেওয়ার পর বৃহস্পতিবার থেকেই বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন সরবরাহ শুরু করে ফাইজার এবং বায়োএনটেক। এরই মধ্যে প্রথম দফার চালান শেষের পথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। করোনা ভাইরাসের কারণে বড়দিন সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ইতালি সরকার। জনসমাগম এড়াতে 25 ডিসেম্বর থেকে 3 দিন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত দেশটিতে কারফিউ থাকবে। আর এই কারণে এবারের বড়দিন উৎসব ম্লান হবে বলেই ধারণা করা হচ্ছে। এতে হতাশ সাধারণ নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও বড়দিনের অপেক্ষা ছিলেন ইতালির সব বয়সের মানুষ, কিন্তু করোনার কারণে উৎসবটি উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। বিভিন্ন মহলে সমালোচনা উপেক্ষা করে 25-26 ডিসেম্বর এবং 1 জানুয়ারি নাগরিকদের যাতায়াতের উপর বিধিনিষেধ জারি করেছে ইতালি সরকার। এদিকে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বলবৎ থাকছে কারফিউ জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। সরকারি বিধিনিষেধের কারণে ইস্টার সানডে ঠিকমতো পালন করতে পারেননি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এবার বড়দিনেও নানা বিধিনিষেধে হতাশ তারা। আমরা ইস্টার সানডে চার্চটি করতে পারিনি, নানা রকম বিধি নিষেধের কারণে বড়দিনের চার্চটি করাও বোধহয় সম্ভব নয়। তাই বিশেষভাবে আবেদন করছি আমরা একত্রে মিলিত হয়ে চার্চটি যাতে সম্পন্ন করতে পারি। নতুন অধ্যাদেশের ফলে রাতে বার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আমাদের কাজ অনেকটাই কমে গেছে। ইতালিতে নতুন বছর উৎসব পরিবেশে যে আনন্দটা ছিল এবার সে আনন্দটা উৎসব পরিবেশে হবে না। সর্বশেষ 2 দিনে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 2000 মানুষ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। কেজি প্রতি 7 টাকা বাড়ানো না হলে সরকারের
ঘরে চাল না দেওয়ার ঘোষণা থেকে সরে এসেছে রংপুর দিনাজপুর অঞ্চলের মিলার। এরই মধ্যে ৩৮৯ জন মিলার চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কৃষক পর্যায়ে ধানের দাম কমলেও অন্যরাও চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন চাল কল মালিক সমিতির নেতারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ সামনে রেখে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ মনে করছেন সবাই। ঠিক এমন সময় প্রতি কেজি চালে 7 টাকা বাড়ানোর আলটিমেটাম দিয়ে সরকারের ঘরে চাল সরবরাহের চুক্তি না করতে চালকল মালিক সমিতির ঘোষণায় অনেকটাই শঙ্কায় পড়ে চলতি আমন সংগ্রহ অভিযান। এই পরিস্থিতিতে ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। এ পর্যন্ত রংপুর দিনাজপুর অঞ্চলের ৩৮৯ জন মিলার চুক্তি করেছেন। সামনে যদি গভর্নমেন্ট যদি অগত্যায় কোনো যদি ডিক্লারেশন দিয়ে দেয় যে আমরা দর বৃদ্ধি করব, সেক্ষেত্রে আমরা চুক্তিবদ্ধ হতে আমরা চিন্তাভাবনা করবো। যদি বাজার আমাদের লাভ নাও হয়, তারপরে আমরা চুক্তি করে সরকারকে চাল দেব। কৃষি বিপণন কর্মকর্তার আশা শেষ পর্যন্ত বাকিরাও চুক্তিবদ্ধ হবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই ১০ ডিসেম্বরের মধ্যেই আরও বাকি সব মিলারগুলো সরকারকে চাল দিবে, এই আশাই ব্যক্ত করছে। তবে কৃষক নেতারা বলছেন সরকারের খাদ্য সংগ্রহ অভিযানকে ব্যবসায়ীদের প্রভাব মুক্ত করা না গেলে কৃষকরা এর সুফল পাবে না। প্রয়োজনে হাস্কিং মিলগুলোকে ৫% সরল সুদে ব্যাংক থেকে লোন দিয়ে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা দরকার। আমন মৌসুমে ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে খাদ্য বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের মোকামগুলোয় আবারও বেড়েছে মোটা ও চিকন চালের দাম। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বাহাদুর বাজার পাইকারি মোকামে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনে দিনাজপুরের বাজার, আবার চালের বাজার কিছুটা অস্থির হয়ে উঠেছে। যে প্রতি কেজিতে কিন্তু ১ থেকে ২ টাকা করে চালের দাম বাড়েছে, অর্থাৎ প্রতি বস্তায় কিন্তু ১০০ থেকে ১৫০ টাকা কিন্তু এর চালের দাম বেড়েছে। এই যে বাহাদুর বাজার, এটি একটি বড় চালের আড়ত। এখানে রয়েছে বড় বড় যারা আড়তদার এবং পাইকার, তারা কিন্তু চালের যারা ব্যবসা করেন, তারা যেটি বলছেন যে সব ধরনের চাল বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বাড়ার কারণে খুচরা বাজারে এর একটি কিছু প্রভাব পড়েছে। আপনাকে জানিয়ে রাখি, দিনাজপুরে মিনিকেট কিন্তু ২৭০০ থেকে এখন ২৮০০ টাকা বিক্রি হচ্ছে, ২৫০০ থেকে ২৬০০ টাকা বিক্রি হচ্ছে। স্বর্ণ, গুটি স্বর্ণ ২৩৫০ থেকে আপনার ২৪০০, ২৪৫০ টাকা বিক্রি হচ্ছে। নারজি চাল ২৮০০ থেকে ২৯০০ টাকা বস্তা বিক্রি হচ্ছে। আর আপনাকে আরেকটি জানিয়ে যে সুগন্ধি চাল কাঠারি, যেটি চাল আমরা বলি জিরা কাঠারি চাল, এই চালটি কিন্তু প্রতি বস্তায় কিন্তু ৩০০ টাকা করে আপনার বেড়েছে। এখানে যে বিষয়টি আড়তদার এবং পাইকার যারা বলেছেন যে পুরনো যে চাল, সেই চালটির দাম কিন্তু আপনার বাড়তির দিকে, আর নতুন যেটি আসছে সেটি তেমন বাড়েনি। তারপরও আপনাকে জানাতে পারি যে দিনাজপুরে এখন কিন্তু ধান উঠেছে, আমন ধান, এবং মিলাররা যেটি বলেছেন যে ধানের দাম বৃদ্ধির কারণে কিন্তু চালের দামটা বাড়ছে। তারা বলছেন যে বাজার থেকে ধান কিনে নিয়ে এসে তাদের যে উৎপাদন খরচ প্রতি কেজিতে কিন্তু ৪০ থেকে ৪২ টাকা পড়ে যায়। এই কারণে কিন্তু চালের দামটা এখন বৃদ্ধির যেটা কারণ সেটা বলেছেন। তারপরেও পাইকাররা যেটা বলছেন যে মিলারদের কাছ থেকে চাল নিয়ে আসছে, তারা এটা বিক্রি করেন, এর প্রভাব কিন্তু খুচরা বাজারে এটা পড়েছে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার চালের আড়ত থেকে সর্বশেষ এই ছিল রিচার্ড। দিনাজপুরে চালের পাইকারি বাজার সম্পর্কে জানাতে আমাদের সেখানকার বাহাদুর বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে ৯৫তম ব্যাচের রিক্রুটিং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাব তার কাছে। তমাল। রিচার্ড, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এই মন্ত্রকে বুকে লালন করে কিন্তু আজকে প্রায় ২৫২৪ জন রিক্রুট কিন্তু আজকে বিজিবিতে সৈনিক হিসেবে তারা জীবন শুরু করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে প্যানেলটি রয়েছে, সেই প্যানেলটি কিন্তু আসলে মূলত খোঁজদেরা এসেছেন এবং তারা কিন্তু সবাই আসন গ্রহণ করেছেন। তবে এটি মূলত আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 10:30টার সময় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঢাকা থেকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হবেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার যেটি রয়েছে সেটি বাইতুল ইজ্জত বলা হয়। এটি মূলত
চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত এবং সেটি কিন্তু একটি কুচকাওয়াজ আজকে হবে এবং সেটি 10টায় শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রী 10:30 কিন্তু এতে ভিডিও কনফারেন্সে কিন্তু যুক্ত হবেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে যারা সৈনিকেরা রয়েছেন, নবীন সৈনিকেরা, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে গেছেন এবং তারা আসলে পজিশন নিয়ে নিয়েছেন এবং যখন প্রধানমন্ত্রী সেটাতে সংযুক্ত হবেন ওই সময় কিন্তু মূলত সেটি আনুষ্ঠানিক শুরু হয়ে যাবে। আপনাকে জেনে রাখি যে এই যে 25তম রিক্রুটিং ব্যাচ, এই ব্যাচে মূলত 2524 জন কিন্তু রিক্রুট রয়েছেন এবং সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এটি মূলত 24 সপ্তাহে যে কঠিন ট্রেনিং, সেই ট্রেনিংটি শেষ হয়েছে। সেটি শুরু হয়েছে 14 জুনে এবং প্রায় 6 মাস ধরে কিন্তু এই ট্রেনিংটি শেষ হওয়ার পরে আজকে মূলত সেনারা সৈনিক জীবনে পদার্পণ করছেন। এবং শুধু যে আজকের এই চিটাগাংয়ের সাতকানিয়া থেকে সেটি তারা যুক্ত হচ্ছেন তাই নয়, মোট 6টি ট্রেনিং সেন্টারে তারা কিন্তু ট্রেনিং নিয়েছেন এবং তারপরে কিন্তু তারা আজকে এই যে নবীন সৈনিকদের যাত্রা সেটি কিন্তু শুরু হচ্ছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু চৌকস যে সৈনিকেরা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের রণকৌশল কিন্তু আজকে করবেন এবং সেটি কিন্তু 10:30টার আগে শুরু হচ্ছে না। এবং বিজিবির যিনি মহাপরিচালক রয়েছেন মেজর জেনারেল শাফিনুল ইসলাম, তিনি কিন্তু সেখানে এসেছেন কালকেই এবং তিনি সেখানে স্বাগত বক্তব্য দেবেন। তারপরে প্রধানমন্ত্রী আসলে সেখানে তার যে মূল বক্তব্য সেটি তিনি উপস্থাপন করবেন এবং আজকের পরেই মূলত এই রিক্রুটরা, এই নবীন সৈনিকরা তারা কিন্তু সীমান্তে ছড়িয়ে যাবেন এবং তারা কিন্তু দেশের যে সীমান্ত রক্ষা সেই কাজে তারা নিয়োজিত হবেন। আপনাকে জানিয়ে রাখি রিচার্ড, সেটি ছাড়াও সেটি যে এই 2524 জন যে রিক্রুট, এর মধ্যে কিন্তু এখানে মূলত এই চিটাগাংয়ের সাতকানিয়াতে 791 জন কিন্তু রিক্রুট তারা ট্রেনিং নিয়েছেন এবং এর মধ্যে 590 জন পুরুষ এবং 201 জন কিন্তু নারী রয়েছেন। এবং সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে 14ই জুন মূলত সেটি শুরু হয়েছিল এবং সেটি কিন্তু আজকে যে 6 মাসের ট্রেনিং সেটি কিন্তু শেষ হচ্ছে আজকেই এবং 6 মাসের ট্রেনিংয়ের পরে কিন্তু সেটি আসলে তারা যে সৈনিক জীবনের সূচনা সেটি কিন্তু তারা শুরু করবেন। তো সব কিছু মিলে বলা চলে যে অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এবং সেটি কিন্তু প্রায় আর আধা ঘন্টা পরে মূলত সেই যে কুচকাওয়াজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো সব মিলে বলতে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রিচার্ড। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে 95তম ব্যাচের রিক্রুটিং সমাপনী কুচকাওয়াজ আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা থাকলেও এখনও তথ্য সংরক্ষণের ঝুঁকিতেই রয়েছে 36% ব্যাংক। এছাড়া প্রয়োজনের তুলনায় দক্ষ জনবলের ঘাটতি রয়েছে প্রায় 80%। এমন অবস্থায় বিশেষজ্ঞরা ভার্চুয়াল ব্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কথা বললেও ব্যাংকাররা বলছেন সক্ষমতা অর্জনে অনেকটাই এগিয়েছে এ খাত। আর প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদারে কম ব্যয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। এর মধ্যে এটিএম কার্ডের দুর্বলতা অন্যতম। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর 2019 সালের প্রতিবেদনে বলা হয়েছে দেশের ব্যাংকিং খাতে তথ্য সংরক্ষণের ঝুঁকিতেই রয়েছে 36% ব্যাংক। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB সভাপতির দাবি, আধুনিকায়ন ও নিরাপত্তা নিশ্চিতে এগিয়েছে ব্যাংকগুলো। অনেক ব্যাংক কিন্তু নেক্সট জেন ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করে ফেলেছে। তেমন কিছু আমরা স্টেপস সামনে নেব যাতে করে এইসব সাইবার অ্যাটাক থেকে আমরা আমাদের ব্যাংকগুলো প্রোটেক্ট করতে পারি টু দ্য ম্যাক্সিমাম পসিবল ওয়েতে। BIBM এর গবেষণা বলছে ব্যাংকিং খাতে আইটি জনবল রয়েছে মাত্র 4000। বিশ্লেষকরা মনে করেন আইটি খাতের আধুনিকায়নে অর্থ সংকুলন না থাকায় ভার্চুয়াল ব্যাংকিং এ যেতে অনেক পিছিয়ে আছে এ খাত। যদি আমাদের ইনহাউস ক্যাপাসিটি যদি ডেভেলপ করা যায় এবং এই কর্মীদের যদি দক্ষতা বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় যে এই সাইবার সিকিউরিটিতেও অ্যাডভান্স হতে পারবো। যেহেতু আমাদের সামনে আমরা একটা ভার্চুয়াল ব্যাংকিং এর দিকে যাচ্ছি বা এরকম সারা পৃথিবী এই দিকে যাচ্ছে, সুতরাং সেই ভার্চুয়াল ব্যাংকিং এর জন্য প্রিপেয়ার্ড জনবল তৈরির জন্য কিন্তু এখন থেকেই আমাদের শুরু করতে হবে। এক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে কম ব্যয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ এই প্রবীণ অর্থনীতিবিদের। এটি যদি আপনি বিদেশি সফটওয়্যার নিয়ে এসে করতে চান তাহলে শত শত কোটি টাকা ব্যয় হবে। এক এক ব্যাংকেরই হয়তো 200-400 কোটি টাকা চলে যাবে। আমাদের নিজেদের যা সম্পদ আছে, আমাদের লোকেরা খুব মেরিটোরিয়াস ছেলেপেলে, আপনি এদের দিয়েই ব্যবহার করেন। 300-400 কোটি টাকা খরচের আমি বিপক্ষে। সাইবার নিরাপত্তায় বিশ্বে বছরে ব্যয় হয় প্রায় 8000 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলো 2019 সালে সাইবার নিরাপত্তায় ব্যয় করেছে প্রায় 140 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু নির্মাণে যাদের ভিটে মাটি গেছে তারা পাবেন টোলের একাংশ। পুনর্বাসনের পাশাপাশি করা হবে দীর্ঘমেয়াদে কাজের ব্যবস্থা। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর সরকারের প্রাথমিক বিজয় বলছেন নীতি নির্ধারকরা। প্রভাব পড়বে না মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায়।
এবং অবশেষে নমনীয় মিল মালিকরা সরকারকে চাল না দেওয়ার ঘোষণা থেকে সরে এসে চুক্তিবদ্ধ হলো প্রায় 400 মিলার। পরিস্থিতি আরো স্বাভাবিক হওয়ার প্রত্যাশা। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়।